আপনার কোন কোন জায়গায় বাঘ আক্রমণটা করেছিল? এই গলায় ধরে, তো এই গলায় ধরেছে, এখান থেকে এইটা ছিদ্র হয়ে গেছে। আমি কি গুনিন আপনাদের সাথে থাকতো? হ্যাঁ হ্যাঁ, ওর বাবা তো গুণিন ছিল। গুনিন ছিল? হ্যাঁ, বেশি তো ওদের দিকে টার্গেট করে বাঘ। গুনিনের দিকে? হ্যাঁ, ওর বাবা ভালো গুণিন ছিল। ওর আমার শ্বশুরও ছিল। তো আমার শ্বশুর গুলো, আমার দাদা শ্বশুর জানতো, দাদা শ্বশুর কাছ থেকে আমার শ্বশুর শিখেছে, আর শ্বশুরের কাছ থেকে আমাদের ছেলের বাবা শিখেছে। এরা জঙ্গল করতো অনেক দিন থেকে। পাওয়ার পর পর দুটো লোক সঙ্গে সঙ্গে লোকার থেকে পড়ে গেছে। মানে একটা একটা ঝাঁপ দেওয়া তো বিশাল ওয়েট, আর ছোট নৌকা ঝাঁপ দিয়ে নিয়ে ফেলে পর জলে চুবিয়ে পর বাঘ উঠে চলে যাচ্ছে। এরা যখন যেই উঠেছে বাঘ বাঘ করে উঠেছে, যেমন বাঘের গায়ে বাড়ি মেরেছে নাকি। বাঘের দেশ, বাঘের দেশে মানুষের বসবাস। বাঘ আর জঙ্গল আর নদী নালা, আর জঙ্গল নদীর সাথেই বাঘের দেশের মানুষের জীবন নিবিড়ভাবে মিলেমিশে আছে। আর এই সমস্ত ভয়ঙ্কর জঙ্গলগুলিতে বাঘের আক্রমণ ঘটেছে মৎস্যজীবীদের, এবং কাঁকড়া ধরতে গিয়ে এগুলো তো আছেই। এক গুণিন সুন্দরবনের ধনুর্ধর গুণিন, তিনি সকলকে নিয়ে জঙ্গলে যেতেন, শেষ পর্যন্ত বাঘের আক্রমণেই তিনি মারা গেছেন। সম্পূর্ণ ঘটনা শুনবো, সাথে থাকুন। এই বাড়ি আপনার, তাই তো? চলুন। আপনার নাম কি? আমার নাম কাজল মিস্ত্রি। আর স্বামীর নাম? বিষ্ণুপদ মিস্ত্রি। আচ্ছা, তাহলে আপনি কি জঙ্গলে যেতেন? হ্যাঁ, জঙ্গল যেতাম আমি। স্বামী এরকম যে বাঘের আক্রমণে মারা গেছেন, কত বছর হলো? 3 বছর। 3 বছর, 22 সাল, তাই তো? আচ্ছা, 3 বছর হয়ে গেছে। এবারে বলুন কাকিমা, যে আপনি স্বামীর সাথে কি যেতেন না কিসে? আমি আগে স্বামীর সঙ্গে যেতাম, তা সেই দিন যাইনি। সেদিন আরো ভাই ছিল সঙ্গে, একটা বোনাই ছিল সঙ্গে, সেই দিন গিয়েছিল। আচ্ছা, তাহলে স্বামীর সাথে আপনি জঙ্গলে যেতেন? হ্যাঁ, যেতাম। তাহলে কেনই বা জঙ্গলে যেতে হতো, বা আপনাদের পরিবারের কি অবস্থা, কি বিষয় ছিল, সেগুলো একটু বলুন। আমাদের তো পরিবারে, আমাদের সংসারে আর্থিক অবস্থা খুব খারাপ। সংসারে খাটাখাটনি জঙ্গলের উপর দিয়ে চলতো। জঙ্গলে যেতাম বলে সংসারটা ভালো চলতো। শ্বশুর ছিল, শাশুড়ি ছিল। এখন উনি মারা গেছে বলে সংসারটা এইভাবে অচল মতন আছে, ওইভাবে চলছে। তাহলে আপনি কত বছর জঙ্গলে যেতেন? আমি ওরকম ওই লোকের সঙ্গে 3-4 বছর বোধহয় যেতাম, তারপর মারা গেছে। আমি আর যাই না, ছেলেরাও যেতে দেয় না। তো জঙ্গলে কেন যেতেন আপনারা? সংসারে আর্থিক অবস্থা খারাপ বলে ওই কারণে জঙ্গলে আয় করতে যেতে হতো। পয়সা করি তো এমনিতে আমাদের সংসার, জমি জায়গা তো নেই। ওই জঙ্গলের উপর চলতো সবকিছু। বড় সংসার, 2 ছেলে, 3টে ছেলে, শ্বশুর শাশুড়ি। জঙ্গল থেকে আয় করে তো এনে তো সংসার চলতো। তারপর তো অত জমি জায়গা নেই যে তার চলবে। তাহলে এরকম পরিস্থিতির জন্যই জঙ্গলে যেতে হতো? যেতে হতো। আপনি জঙ্গলে কি করতে যেতেন স্বামীর সাথে? কাঁকড়া ধরতে, নদীতে দোন দিয়ে নদীতে কাঁকড়া ধরতে যেতে হতো। ওটা কোন জঙ্গলে? মরিচঝাপি? মরিচঝাপি। মরিচঝাপি তো জঙ্গল, খুব ভয়ঙ্কর জঙ্গল। তো আপনার ভয় লাগতো না? ভয় লাগতো, তবু কি করবো, তবু স্বামীর সঙ্গে যেতে হতো। স্বামী যেত বলে স্বামীর সঙ্গে যেতে হতো। গিয়ে মাছ কাঁকড়া ধরতে হতো, ধরে আসতে হতো। আর কি করবো, যেতাম মরিচঝাপির ভিতর দিয়ে গিয়ে অনেক দূরে চলে যেতাম লোক বেরিয়ে। সকালে গিয়ে সেখানে দোন ফেলতাম। দোন ফেলে কাঁকড়া ধরে বেলা যেত আসতে। কোনোদিন 4টে হতো, কোনোদিন 3টের দিকে আসতাম। এরকম আসতাম, গন পতনের কাজ তো, সেইভাবে আসতে হতো বাড়ি। এসে কাঁকড়াগুলো তো উপরে তুলে আবার নৌকা করে ফেলে বিক্রি করতে হতো। গ্রামে ব্যাপারী থাকতো নদীর ধারে, ব্যাপারী দিয়ে দিতাম। তাহলে যখন আপনারা কাঁকড়া ধরতে যেতেন, ওটা কি দোন দিয়ে ফেলতেন না থপা দিয়ে? দোন দিয়ে ফেলতাম। দোন চারা কিনে নিয়ে আসতো। চারা টারা কিনে নিয়ে এসে দোনে বাঁধতাম, দোন ফেলতাম।
বড় বড় দোন ছিল, নৌকায় যেতেন? নৌকায় যেতাম। আপনাদের নিজস্ব নৌকা ছিল না? আমাদের নিজস্ব নৌকা ছিল। তাহলে পাশও আপনাদের ছিল? হ্যাঁ ছিল। আর এই বাঘের দেশ হলো সুন্দরবন। বাঘের দেশে জেলেরা তারা এইভাবে জঙ্গলে যায় এই রকম ছোট্ট নৌকা নিয়ে, একদম জঙ্গলের গায়ে এইভাবেই মাছ কাঁকড়া ধরে। আর জঙ্গলের এবং নদীর ঘর বলতে গেলে বাঘের মুখেই এবং জলে কুমিরের মুখেই মৎস্যজীবীদের এই সেই ছোট্ট ঘর। সঙ্গে সঙ্গে যখন ওর বাবাকে নিয়ে আসলো বাড়িতে, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো। পুলিশ এসে পুলিশ নিয়ে চলে গেছিল মোল্লাখালী থানায়, কোস্টাল থানায়। সেখান থেকে নিয়ে আবার মর্গে নিয়ে গেছিল, ছেলে গিয়েছিল সঙ্গে, ছোট ছেলে। সেখান থেকে ওরা দুই ভাই আসলো, নিমতলায় পুরি টুরি, তাই বাড়ি চলে আসলো। তাহলে দাহ কাজ নিমতলায় করা হয়েছিল? হ্যাঁ, দাহ কাজ নিমতলায় করা হয়েছে। এবারে আপনি যখন স্বামীর সাথে যেতেন জঙ্গলে, জঙ্গলের বিষয়ের একটু তুলে ধরুন। জঙ্গলের যে বিষয়গুলো ছিল, কি করতেন আপনারা জঙ্গলে গিয়ে? জঙ্গলে তো এমনি গিয়ে মাছ কাঁকড়া ধরতাম, তাছাড়া আমরা কোনোদিন কাঠকুটো কোনোদিন কাটিনি। আচ্ছা। জঙ্গলে গিয়ে আমরা দোন টোন গুছিয়ে মাছ কাঁকড়া ধরে বাড়ি আসতাম, তো আমরা কোনোদিন একটা কাঠ করি না। বেআইন মাল ওগুলো নিলে আমাদের ফরেস্টার ধরবে, ধরে আবার আমাদের ফাইন করবে, কি মাল লোক ধরে নিয়ে যাবে, টেনে নিয়ে চলে যাবে ওরা। ওই কারণে আমরা কোনোদিন কাঠকুটো কাটিনি, এমনি দোন টোন ফেলে আমরা কাঁকড়া টাঙা নিয়ে বাড়ি চলে আসতাম। আচ্ছা। আমাদের মাঝে মাঝে ফরেস্টারও ধরতো, চেক আপ করতো নৌকায় কি আছে, বেআইনি মাল আছে নাকি। না, আমাদের ওতে নেই, আমাদের ছেড়ে দিতে যাও, তোমরা চলে যাও, তোমাদের ওতে নেই কিছু। এবারে আপনি যতবার গেছেন স্বামীর সাথে, কি বাঘের বা কুমিরের দেখা পেয়েছেন? না না, আমি বাঘের দেখা পাইনি কোনোদিন। তা বাঘের খোঁজ দেখেছি আমি, তা কোনোদিন আমি বাঘ আমি দেখিনি। বাঘ দেখিনি, তা কোনোদিন ঠাকুর কৃপায় দেখিনি, এর জন্য না দেখতে হয়। তাই এই অঘটন ঘটে গেল। ওরা তিনজন গিয়ে, তিনটে পুলিশ লোক গিয়ে, পর ওর দাদাটা মরে গেল। সঙ্গে সঙ্গে ওরা বাড়ি নিয়ে আসতে জ্যান্ত ছিল, এই পারে নিয়ে আসতে আসতে নাকি মারা গেছে শুনলাম। আচ্ছা, বেঁচে ছিল তাই তো? বেঁচে ছিল, নৌকায় তুললে নিয়ে এসেছে, কথা বলছিল নাকি, বলতে বলতে এই জায়গাটাই ধরেছে, তো রক্ত বেরিয়ে গেছে, আর সুগার ছিল, আর এই পারে এসে মারা গেছে। ওনার সুগারও ছিল? তার শরীর স্বাস্থ্য ভালো ছিল, লম্বা চওড়া শরীর, স্বাস্থ্য ভালো, সুগার ছিল তো কি, হেলদি ছিল, স্বাস্থ্যবান ছিল। হ্যাঁ। তাহলে ওইবারে আপনি সাথে যাননি, ওনারা ওই ভাইয়ের সাথে গেছিল? হ্যাঁ, ভাই গেছিল সাথে, একটা বোনাই ছিল সাথে, আমি যাইনি সেদিন। আচ্ছা, ওনারা কি ওই একদিনে গিয়ে একদিনেই চলে আসতো? হ্যাঁ, ওই একদিন, মানে প্রত্যেকদিন ধারে কাছে জঙ্গল, তো প্রত্যেকদিন কাঁকড়া ধরে প্রত্যেকদিন চলে আসতো বাড়ি। আর ওই দূরে যখন যেত তখন 7-8 দিন করে থাকতো, তারপর বাড়ি আসতো। 7-8 দিন করে গেলে তখন ওই কোন কোন জঙ্গলে যেত ওগুলো জানা আছে? ওইদিকে দূরের জঙ্গল ওগুলো আমি বলতে পারি না, অনেক দূরে। হ্যাঁ, গাজীর ওইদিকে যেত, অনেক দূরে দূরে, মরিচঝাপিটা বাদ দিয়ে ওই গাজীর দিকে যেত। গাজীর জঙ্গল তো ভয়ঙ্কর জঙ্গল না? ভয়ঙ্কর জঙ্গল। আচ্ছা, আপনি ওই যে বাবা যখন ফিরে আসতো, ছেলেদের বাবা অর্থাৎ আপনার স্বামী, তখন জঙ্গলে কি কি ঘটতো সেরকম কিছু গল্প টল্প করতো কি? জঙ্গলের জিনিসই মোটামুটি কিছু মাছগুলো ধরতো, এই আর কি, তাছাড়া অন্য কোনো কিছু ধরতো না। আর ধরারও মতন ছিল না, ওই মাছ ধরতো, মাছ চিংড়ি জাল ফেলে মাছ ধরতো, মাছটাই ধরে ওরা রাত্রি খাওয়া দাওয়া করতো, এইসব। এবারে বলুন তাহলে, যে ঘটনাটা, সম্পূর্ণ ঘটনা, যে আপনার স্বামী আর তিনজনে যে গেছিল, ওনারা যখন ফিরে আসলো, কিভাবে ফিরে আসলো, কিভাবে আক্রমণটা হয়েছিল সেটা বলুন। সকালে তো তিনজন গেল, গিয়ে লোকা মানে দোন টোন গুছিয়েছে, দোন বালে গুলো সারাটা দিয়ে দোন টোন গুলো গুছিয়ে ওরা খালের মধ্যে ঢুকেছে। খালের মধ্যে ঢুকে দোন ফেলছে, দোন ফেলতে ফেলতে এর মধ্যে বাঘ এসে নাকি ঝাঁপিয়ে ওর বাবার গার উপর পড়েছে।
ওর বাবার গার উপর ঝাঁপিয়ে পড়লে ঝাঁপানোর পর পর দুটো লোক সঙ্গে সঙ্গে নৌকা থেকে পড়ে গেছে। আচ্ছা। মানে একটা ঝাঁপ দেওয়া তো বিশাল ওয়েট, হুম আর ছোট নৌকা ঝাঁপ দিয়ে নিয়ে ফেলে পর জলে চুবিয়ে পর বাঘ উঠে চলে যাচ্ছে। এরা যখন যেই উঠেছে বাঘ করে উঠেছে, যেমন বাঘের গায়ে বাড়ি মেরেছে না কি করেছে, বাঘ ছেড়ে দিয়ে চলে গেছে। হুম যাওয়ার সঙ্গে সঙ্গে ওর দাদা ভেসে উঠেছে, রাস্তা ভেসে উঠেছে। হুম। ওটার সঙ্গে সঙ্গে ওরা নৌকায় তুলেছে। আচ্ছা। নৌকায় তোলার সঙ্গে সঙ্গে জ্যান্ত ছিল, তখনও বলেছে যে ভাই আমাকে বাড়ি নিয়ে চল। হুম তখন ওই নৌকায় তুলে ওই নৌকাটা খালের মধ্যে থেকে বেরোবে, তারপর তো বাড়ি আসবে। হুম খালের মধ্যে থেকে এসে রক্ত তখন নৌকার কোলে ভেসে যাচ্ছে। হুম যেতে যেতে তখন ওরা কি করছে, নৌকা জোরে বেয়েছে, বেয়ে পারে নিয়ে এসেছে। নিয়ে এসে তখন দেখে না মারা গেছে, নৌকার মধ্যে ছটফট করছে। তখন ওর ভাই বলছে দাদা তুমি কি জল খাবে? তা কিছু বলতে পারছে না। তখন ওই বাসের জল ছিল, জল দিল গালে। হুম দেওয়ার সঙ্গে সঙ্গে ওর দাদার চক্ষু বুঝে গেল। আচ্ছা। গেলে যাওয়ার পর তবু ছটফট নাই করছে। হুম তো এপারে এসে মারা গেছে। ওর ভাই তখন কান্নাকাটি করছে খুব। হুম এর মধ্যে লোক তো জড়ো হয়ে গেছে নৌকার পাশে, হেভি লোক। হুম যাওয়ার পরে তারপরে বাড়ি নিয়ে আসলো রাস। তাই নিয়ে আসার পর পুলিশ তো এসে নিয়ে চলে গেল। হুম। তাহলে অনেকে দেহ আনে না। অনেকে দেবো আনতে পারে না, নিজেদের লোক ছিল বলে এনেছে। ভাই ছিল, বোনাই ছিল, ওই কারণে নিয়ে এসেছে। অনেকে বলে কি ও নিয়ে চলে গেছে, হুম অনেকে নিয়ে আসে, অনেকে নিয়ে আসে না। আর ওনার ভাই ছিল, তো ভাই ছিল, বোনাই ছিল, সঙ্গে সঙ্গে তুলে নৌকা নিয়ে চলে এসেছে। আপনার স্বামী কি মাঝি ছিল? আমার স্বামী মাঝি ছিল। আচ্ছা, ওই মাঝিদের কি বেশি মাঝিরাই আক্রমণ করে বেশি, মাঝিদের দিকে আক্রমণ করে বেশি। মাঝি তো একা বসে থাকে আর সামনে দুটো লোক বসে থাকে, হুম ওদের দিকে অত আক্রমণ করে না, মাঝির দিকে বেশি আক্রমণ করে। তাহলে বেশি আক্রমণ মাঝিদেরকেই হয়েছে। হুম। তাও আপনার স্বামী যদি না মাঝি হতো তাহলে অন্যজনকে আক্রমণটা করতো। বাঘ নাকি এইটাই শুনেছি আমি গল্প, যে বাঘ যার দিকে তাকাবে সেইটাই ধরবে, পাশে অন্য লোক থাকলেও কি, যেটা তার যার দিকে নাকি শিকারে বসবে সেইটাই ধরবে। এই যেরকম বিড়াল হুম ধরে, যে ইঁদুরটার দিকে তাকায় সেই ইঁদুরটাই ধরবে, তাই ইয়াও এরকম বাঘ এরকম যে মানুষটার দিকে তাকাবে শিকারে বসবে সে মানুষটার দিকেই ধরবে। আর এই বাঘটা নাকি শিকার টিকার করে না নাকি শুনলাম। হুম। এই বাঘটা নাকি জলের মধ্যে ছিল, হেভি নাকি জল চরে, জল উঠে গেছে। হুম তারপরে ওই বাঘ দেখতে পাইনি, ওরা তো জলের মধ্যে ছিল, জল থেকে উঠে পর নাকি ঝাঁপিয়ে পড়েছে। বাঘ জলের মধ্যে ছিল? জলের মধ্যে ছিল, মুখটা বের করা ছিল, ওরাও খেয়াল করেনি। ওরা মনে করছে এত জলে বাঘ নেই, হুম দোন ফেলতে ফেলতে আর এর মধ্যে এসে ধরেছে। তাহলে এই বাঘটা জলের মধ্যেই ছিল? এই বাঘটাই জলের মধ্যে ছিল। এই বাঘটা অনেক লোকের ক্ষতি করেছে, প্রচুর প্রচুর লোকের ক্ষতি করেছে এই বাঘটা। হুম। তাহলে সব রকম বাঘ, মানে অনেক যে বাঘ আছে, এক একটা বাঘ বিভিন্ন ভাবে আক্রমণটা করে। আক্রমণ করে, হ্যাঁ। হুম, ঠিক বলেছেন। এবারে বাঘের স্বভাব অনুযায়ী এক একটা বাঘের সে সেই রকম ভাবে আক্রমণটা করে। আক্রমণ করে। হুম। এবারে দেহ যখন ফিরিয়ে আনলো তখন ওনার কোন কোন জায়গায় বাঘ আক্রমণটা করেছিল? এই গলায় ধরে, তো এই গলায় ধরেছে, এখান থেকে এইটা ছিদ্র হয়ে গেছে। আমি তো খালি করে নি, ছেলে বলছিল, হ্যাঁ কানের গড়ায় এইখানে। ওই ছেলেই বলছে মা বাবার এরকম যাওয়ায় কামিয়েছ, তুমি তো কান্নাকাটি করছো, দেখতে পাওনি? তা আমি যখন মোল্লাখালী কোস্টালে নিয়ে গেছি তখন দেখি না আগলা করেছে। ডাক্তার ওরা তো পোস্টমর্টম করবে, হুম ওরা আগলা করেছে। তখন ছেলে বললো মা 4 আঙুল ঢুকে যাচ্ছে কানের পাশে আর এখানে, এই যা 4 আঙ্গুল ঢুকে যাচ্ছে, মানে মানে একটা ছিদ্র হয়ে গেছে, এখান থেকে রক্তটা বেরিয়ে যাচ্ছে। তাহলে বাঘের যে দাঁত, সেই দাঁত বসালে পুরো ফুটো করে দেয়। হ্যাঁ, ফুটো করে দেয়। মানে এখান থেকে শিরাটা ওদের ভেঙে ফেলেছে। মানে অত বড় জিনিসটা ঝাঁপিয়ে যদি গার উপর পড়ে এমনি তো ঘাটটা ভেঙে যাবে। আর ধরে বাঘই ধরে ঠিক ঘাড়ে এসে, হুম আর কোথাও আক্রমণ করে না। ঘাড়ে ধরে ঘাটটা ভেঙে দেয়, চুবি মেরে ফেলে দেয়। যদি নিয়ে যেতে পারে তা উপরে নিয়ে যায়। ভালো মতন লোক যদি থাকে তা বড়ি করলে নিয়ে আসতে পারলো, আর যদি ভালো মতন লোক না থাকলো তো ও উপরে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে চলে যায় বাঘে। এরকম অবস্থা। বাঘের দেশের মানুষের সর্বদাই ভয় এবং আতঙ্ক নিয়ে আছে বাঘ কুমিরের জন্য। সাথে বাঘের দেশের আর দুটি ভয় আরও আছে। সেই নদীতে যখন
ঝড় ওঠে তখনও মৃত্যুর আশঙ্কা, এবং মৎস্যজীবীরা কাঁকড়া যারা ধরে তারা কষ্ট করে এগুলো ধরার পরেও ডাকাতের ভয় তাদের মধ্যে আছে। তো যখন স্বামী মারা গেল, এখন থেকে সেই ছেলে মেয়েদেরকে নিজে জঙ্গলে গিয়ে মানুষ করেছেন, তারপরে তো এখনো টেনে যাচ্ছেন না। এখন আপনার কি পরিস্থিতি? এখন পরিস্থিতি আমার তো শরীরে অসুস্থ, সাইড যন্ত্রণা করে, তারপরে হাঁটুতে আমি ঠিক মতন হাঁটতে পারি না, চলতে পারি না, ওইভাবে চলছে। আর ডাক্তার তো অটোমেটিক দেখাতে হচ্ছে, তাতে তো শাশুড়ি আছে, শাশুড়ি তো অসুস্থ, সংসারে তো তেমন ভালো না, ভালো চলছে না, অর্থবিত্ততা তেমন তো নেই আমার, তা আমি কী ভাই কী করবো, ওইভাবে করতে হচ্ছে। সত্যি খুবই শোচনীয় অবস্থা। তাহলে এখন কি ছেলে মেয়েদের কি আর জঙ্গলে পাঠাবেন? না না না, ছেলে মেয়েরা জঙ্গল করবে না, জঙ্গলে পাঠাবো না। আর দেশের টুকটাক যা কাজ বাজ তাই করছে, কি করবো আর। বাবারা চলে গেছে বলে ওরাও যাবে, ওদের যেতে দেই না। আর ওরা যায় না, নৌকা টৌকা সব বিক্রি করে দিয়েছে। যা হয় মোটামুটি দেশে থেকে দেশে থেকে এরকম শোচনীয় অবস্থা। সংসার তো ঠিক মতন চলছে না, কি করবো আর, কাকে জানাবো, কাকে বলবো বলো। শোচনীয় অবস্থা। আর আপনি যখন স্বামীর সাথে যেতেন তখন কি গুণিন আপনাদের সাথে থাকতো? হ্যাঁ হ্যাঁ, ওর বাবা তো গুণিন ছিল। গুণিন ছিল? হ্যাঁ, বেশি তো ওদের দিকে টার্গেট করে বাড়ি, গুণিনের দিকে। হ্যাঁ, ওর বাবা ভালো গুণিন ছিল। ওর আমার শ্বশুরও ছিল। তো আমার শ্বশুর গুলো আমার দাদা শ্বশুর জানতো, দাদা শ্বশুর কাছ থেকে আমার শ্বশুর শিখেছে, আর শ্বশুরের কাছ থেকে আমাদের ছেলের বাবা শিখেছে। এরা জঙ্গল করতো অনেক দিন থেকে, আর ইনি জঙ্গল করতো অনেক ছোটবেলার থেকে। তাহলে গুণিন হয়ে বাঘের পেটে, বাঘের আক্রমণে মারা। মারা গেল। বাঘ কি গুণিনদেরকে বেশি আক্রমণ করে না? আক্রমণ করে। তাহলে ইনি ছোটবেলা থেকে জঙ্গলে যেত, বাবাও গুণিন ছিল, হ্যাঁ তার বাবাও গুণিন ছিল। ছিল। আচ্ছা, আপনি যে এই এতদিন ওনার সাথে সংসার করেছেন, তাহলে কিছু গুণিন বিদ্যা আপনাকে শিখিয়েছে? না না না, আমি শিখিনি, আর শিখতে চান না? না। তাহলে কি করতো উনি গুণিনের কাজকর্ম, মানে জঙ্গলে গিয়ে কি কি করতো? আপনি তো সাথে যেতেন, একটু বলুন। জঙ্গলে গিয়ে ওই ঠাকুরের নাম করতো, যে গুণের সেগুলো তো মনে মনে সে জানাতো, জানিয়ে আমাদের ওই যখন লোকের মধ্যে রাত্রি থাকতে হতো, দুই সাইডই তো জঙ্গল, একটা খালের মধ্যে থাকতে হতো, মা বাবার নাম করতো, মা বোন ওই নাম টাম করে শুয়ে করতো, মার নামেই তো মন্ত্রটা ছিল। আর যখন অন্যদের সাথে যেত তখন তাদেরকে তিনি রক্ষা করেছেন। হ্যাঁ, মানে ওরাই তো তিনজন পুরুষ লোক, আমি তো যাওয়া বন্ধ করবো, সেই বছর বললো যে তোমাকে যেতে হবে না, আমরা তিনটে পুরুষ লোক যাবো, ভাই যাবে, বোনাই যাবে। পুরুষ লোক নিয়েই তো জঙ্গলটা বেশি করতো, দূরে দূরে যেতে হতো, নৌকা বেয়ে বেয়ে যেতে হতো তো অনেক দূরে, তিনজন নিয়ে কাজবাজ করতো। এবারে আপনি যখন স্বামীর সাথে যেতেন তখন কি কোনোদিন ডাকাতের কবলে পড়েছেন? না না, আমি পড়িনি। ও আমার শ্বশুর আজ থাকতে নাকি ডাকাতের কবলে পড়েছিল, তখন নাকি খুব মারধর করেছে ডাকাতে। আমার শ্বশুরে নাকি মাজায় নাকি কাঠ ফেলে মেরেছে, মাজাটা বাড়ি এসে ডাক্তার দেখাতে হয়েছে। আর কখনো ঝড়ের কবলে? এই এমনি তো প্রত্যেক বছরই তো জঙ্গলে গেলে তো ঝড়, প্রচন্ড ঝড়, তখন ওই নৌকা খুলে সবাই জেগে বসে থাকতো, জঙ্গলে ভাই যেত, কি নৌকাটা ডুবে যাবে, কি হবে, এই চিন্তা ভাবনা করতো সবাই বসে বসে। তারপর ঝড়টা থেমে গেলে নৌকার খুলে তো জল ভর্তি হয়ে যেত, সে জলটা ওগুলো ছিঁচে তারপর ওরা ঘুমাতো। আর ভূতের গল্প কোনোদিন শুনেছেন, ভূতের কবলে পড়েছে কিনা? তুই এমনিতে জঙ্গলে দেখো ঝড়ের মতন হচ্ছে, গাছপালা মরমর করে ভাঙছে, ওরাও মনে মনে ভাবছে যে এটা ভূত আসছে না ঝড় আসছে, এটা তো ভাবে তো সবসময়ের জন্য মনে মনে, ঠাকুরের নাম করে। এমনি তো বন জঙ্গলে থাকতে গেলে তো পরানটা হাটের মতন থাকে, যে এধারে ফরেস্টের ভয়, এদিকে জঙ্গলের উঠলে বাঘের ভয়, এদিকে জলে লাভলে কুমিরের ভয়, তো সব দিকেই তো ভয়। তখন ওদের তো পরানটা এমনিতে হাটের মুঠো থাকে, ভয় তো সব দিকেই করতে চায়।
তাহলে মহান গুণিন হয়ে ধনুর্ধর গুণিন বলতে গেলে হয় হুম যে ঠাকুরদা গুণিন ছিল হুম এবং বাবা গুণিন ছিল, ছেলেও গুণিন ছিল, বংশধর গুণিন ছিল। এবারে নিজে ধনুর্ধর একজন গুণিন, কিন্তু তাকে বাঘ আক্রমণ করলো, এরকম পরিস্থিতি। আর এখন আপনারা জানতে পারলেন যে এই পরিবারের অবস্থা, স্বামী হারা, বয়স্ক শাশুড়ি মাকে নিয়ে থাকে, অর্থনৈতিক শোচনীয় অবস্থা, নিজের শারীরিক অবস্থার জন্য ডাক্তার দেখাতে পাচ্ছেন না। আর বন্ধুরা, আপনারা এই পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক এবং কমেন্ট করতে পারেন, সাথে শেয়ার করে দিন যাতে অনেক লোক জানতে পারে, এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে এই পরিবারকে আমরা সাহায্য করতে পারবো। আপনারাও এগিয়ে আসতে পারেন। আমরা এই কাকিমার ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করার জন্য, ডাইরেক্ট আপনারা যোগাযোগ করতে পারেন। ব্যাংক ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা সরাসরি এই পরিবারকে সাহায্য করতে পারেন। অসহায় পরিবার, সুন্দরবনের ব্যাঘ্র বিধবার মধ্যে অন্যতম এক বিধবা বাঘের আক্রমণে, স্বামী গুণিন হয়েও বাঘের আক্রমণে মারা গেছেন। আপনাদেরকে ধন্যবাদ দিই সাথে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য।